আমার স্ক্রিন দেখা যায়? এখন দেখেন অলরেডি হচ্ছে আমরা এসি নিয়ে আলোচনা করছি। এসিও যে তিন ভাগে হয় বা তিন প্রকার হয়, অন পেজ, অফ পেজ, আর একটা হচ্ছে টেকনিক্যাল। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন পেজ এসিও। অলরেডি আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে, কেজিএর কিওয়ার্ড নিয়ে কথা বলছি এবং দেখছি এবং প্র্যাকটিক্যাল কাজ করছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে অন পেজ এসিও। এখন হচ্ছে হোয়াট ইজ অন পেজ এসিও, আমার প্রথম প্রশ্ন। যে অন পেজ এসিও হচ্ছে, আমরা আগেই জানছি যে অন আর অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে অন মানে ভিতরে আর অফ মানে বাইরে। অর্থাৎ কোন একটা ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন থেকে শুরু করে ইউআরএল থেকে শুরু করে, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভেতরে যা কিছু অপটিমাইজেশন করা হয়, একটা ওয়েবসাইটে আর্টিকেল র্যাঙ্কে আনার জন্য যা কিছু ভেতরেই অপটিমাইজেশন করা হয়, অর্থাৎ ট্যাগ, টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগ, টাইটেল, এগুলো সম্পূর্ণ কি করা হয়, ভেতরে অপটিমাইজ করা হয়। এইটাই হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও বাইরে যেটা অপটিমাইজ করা হয় বা বাইরে যেটা প্রমোট করা হয়। শুধু এটাই মনে রাখতে হবে, কোনো একটা ওয়েবসাইটের ভেতরে আমরা যে সকল কিছু অপটিমাইজ করব র্যাঙ্কিং কে নিয়ে আসার জন্য, এইটাই হচ্ছে অন পেজ এসইও। যেমন মেটা টাইটেল আমাকে অপটিমাইজ করতে হবে, ট্যাগ অপটিমাইজ করতে হবে, হেডার অপটিমাইজ করতে হবে, ডিসক্রিপশন অপটিমাইজ করতে হবে। মানে এ টু জেড আমরা একটা ওয়েবসাইটের ভেতরে, একটা আর্টিকেলের ভেতরে যা কিছু করব, পরিবর্তন করব বা অপটিমাইজ করব, সেটা হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। এইটাই হচ্ছে কি অন পেজ এসইও। এখন বায়ার একটা কেন অন পেজ এসইও করে? এখন বায়ার কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে বা কোনো একটা আর্টিকেল লিখছে বা কোনো না কোনো ওয়েবসাইটে তার একটা কোনো একটা প্রোডাক্ট আছে, আর্টিকেল আছে, পোস্ট আছে। এখন যাতে কোনো অডিয়েন্স বা ট্রাফিক সার্চ দিলে তার ওয়েবসাইটটা সহজে খুঁজে পায়, তাহলে তার লাভ। হয়তোবা তার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনবে, হয়তোবা তার ওয়েবসাইট থেকে তার কোনো একটা আর্টিকেল পড়বে, হয়তোবা কোনো একটা পোস্ট পড়বে, যাতে ওর সুবিধার জন্য বা ওর নিজের জন্য কি করতে হয়, একটা ওয়েবসাইট যাতে সহজে র্যাঙ্ক করে এবং ওই র্যাঙ্কে আমরা অ্যাজ এ সাধারণ ট্রাফিক হিসাবে যাতে সহজেই সার্চ দিলে আমার সামনে আসে, প্রথম পেজে আসে। এই জন্য একটা বায়ার চায় যে অন পেজ এসইওটা যেন ঠিকঠাক করতে। কারণ অন পেজ যদি এসইও আমার ঠিকঠাক না থাকে, আমি যতই কিওয়ার্ড লিখে সার্চ দিই না কেন, সেটা তো আমার আসবে না। অবশ্যই ওই রিলেভেন্ট কিওয়ার্ড বা ওই রিলেটেড কিওয়ার্ড, সাবটাইটেল, সাব ক্যাটাগরি, আপনার হচ্ছে মেটা টাইটেল, হেডার, মেটা ডিসক্রিপশন, এগুলো সম্পূর্ণ ভিতরে আমার কি ওই ট্যাগ টাইটেল গুলো থাকতে হবে, যাতে সার্চ দিলে সহজে ওই আর্টিকেলটা বা পোস্টটা বা ওই ল্যান্ডিং পেজটা আমার সামনে আসে বা ওই ওয়েবসাইটটা আমার সামনের পেজে আসে, সামনে র্যাঙ্কিং হওয়া অবস্থায় থাকে। এই জন্য একটা বায়ার চায় সহজে যাতে আমার একটা ওয়েবসাইট যে কোনো ক্লায়েন্ট বা বায়ার বা হচ্ছে অডিয়েন্স বা ট্রাফিক সহজে খুঁজে পায়। এখন আমি হচ্ছে বাজির মোড়ে দোকান করি, আমি এমন এক জায়গায় দোকানটা করছি, সে দোকানটা মানুষ দেখতেই পারে না, মানে দেখতে যায় না, মানে ওইদিকে মানুষের চলাচল নাই, তাহলে সেখানে কি আমার বেশি বিক্রি হবে? তাহলে এমন জায়গায় নিয়ে আসতে হবে, ফন্ডে নিয়ে আসতে হবে যেখান দিয়ে মানুষ প্রচুর চলাচল করে। তাহলে এই জন্য যে একটা একটা বায়ার কেন অন পেজ এসে করবে, ওর একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের একটা ওয়েবসাইট আছে, ই কমার্স একটা ওয়েবসাইট আছে, হয়তো ও আর্টিকেল লিখে, ও একটা ব্লগ তৈরি করে। বেশিরভাগটা কিন্তু আমরা আর্টিকেলের কাজ পাবো, ওয়ান পেজ এসের ক্ষেত্রে আমরা আর্টিকেলের কাজ খুব প্রচুর পরিমাণে পাবো। এখন বায়ার একটা ওয়েবসাইট করছে, ও বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে, এখন আর্টিকেল গুলো যদি মানুষ না পড়ে বা সার্চে খুঁজে না পায়, তাহলে তো ওর কোনো লাভ নাই ওই ওয়েবসাইটটা তৈরি করে। এই জন্য যাতে ওয়েবসাইটে সহজে কি করতে পারে, ট্রাফিক নিয়ে আসতে পারে, ট্রাফিক দেখতে পারে এবং ট্রাফিক গুলো সহজেই তার কাজকে সমাধান করার জন্য আর্টিকেল বা ব্লগ গুলো পড়তে পারে। এই জন্য কি আমার ওয়েবসাইটটা বা বায়ার চায় যে আমার ওয়েবসাইটে যেন সবার আগে সার্চ রেজাল্টে আসে। এই জন্য কিন্তু একটা বায়ার কি চায়, যে আমার আর্টিকেল বা পোস্টটা বা ওয়েবসাইটে যেন র্যাঙ্কিং করার জন্য অন পেজ এসইও করতে হবে। ক্লিয়ার? একটা বায়ার অন পেজ এসইও এই জন্যই করে যাতে ওর সেল বৃদ্ধি পায় বা ওখানে ট্রাফিক প্রচুর পরিমাণে আসে বা হচ্ছে ওর পোস্টটা মানুষ পড়ে। তারপর ডিমান্ড অন মার্কেট প্লেস, অর্থাৎ আমরা যদি এসইওর ক্ষেত্রে আসি, এসইওর ক্ষেত্রে আসলে সর্বপ্রথম যেটা ডিমান্ড সেটা হচ্ছে অন পেজ এসইও। আমরা যদি ফাইবারে যাই, যেটার সাথে সব থেকে আমরা বড় পরিচিত, যে আমরা যদি লিখি যে অন পেজ এসইও,
দেখেন এখানে 3600 মানুষের মতো কি করে অন পেজের উপর কাজ করে, মোটামুটি সবার কিন্তু অর্ডার পাইছে বা অর্ডার গুলা কমপ্লিট করতেছে। আমরা যদি এখানে রিলেভেন্স থেকে টপে আসি বা বেস্ট সেলিং এ আসি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো অনেকগুলা, যেমন এটা ফাইবার চয়েসে আছে, দেখিয়ে দেখলা। এই যে আমি এখানে বলছিলাম না, যারা নতুন, ফাইবারটা কেন ইম্পর্টেন্ট, ফাইবারটা এই জন্য ইম্পর্টেন্ট, দেখেন 6টা অর্ডার কমপ্লিট করার পরও ফার্স্ট পেজে আছে, কেন আছে? ও প্রচুর পরিমাণে মার্কেটিং করে, ও ওর সার্ভিসটা ভালোভাবে দিচ্ছে, ও হচ্ছে আপনার গিগটা ভালোভাবে এসইও করতে পারছে। এই জন্য দেখেন এতগুলা সেলার থাকতেও, ভালো ভালো সেলার থাকতে, এই যে 500 700 800 সেলার থাকতে, এই যে 2টা সেল করছে তা মাত্র উনি কি ফার্স্ট পেজে আছে। অর্থাৎ আমাকে অবশ্যই মার্কেটিং করতে হবে, আমি যত মার্কেটিং করবো তত আমার জন্য ভালো। উনি অর্ডার কমপ্লিট করছে কত? 873টা। অর্থাৎ দেখেন সবাই কিছু না কিছু অর্ডার কমপ্লিট করছে। আমি এই জন্যই বলি ফাইবারটা কেন বেস্ট, ফাইবারটা হচ্ছে নতুনদের জন্য এই জন্যই বেস্ট যে এখানে সহজে আপনি নতুন হন আর পুরাতন হন, আপনি যদি একটু ভালোভাবে গিয়ে একটা মার্কেটিং করতে পারেন, আপনি সহজে কিন্তু ফার্স্ট পেজে আসবেন, সহজেই আপনি। অর্থাৎ এখানে দেখেন যেখানে 400 500 অর্ডার কমপ্লিট করছে, এখানে 19টা অর্ডার কমপ্লিট করে এখানে সামনে আসছে, এই যে 2টা অর্ডার কমপ্লিট করে সামনে আসছে, অথচ ওর আশেপাশে দেখেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে। অর্থাৎ নতুনদের জন্য ফাইবারটা একবার বেস্ট মার্কেট প্লেস। আপনি যদি একটু সময় নেন, যে 2 মাস 3 মাস 4 মাস বা 6 মাস, আমার কাছে সময় আছে, 6 মাস আমি মার্কেটিং শুরু করে প্রচুর পরিমাণে গিগটা ভাইরাল করার জন্য যা কিছু করা দরকার আমি এগুলো পদক্ষেপ দিব, ইনশাল্লাহ একমাত্র ফাইবার মার্কেট প্লেস আপনাকে বেনিফিট দিতে পারে। অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি একটা নতুন সেলারকে হাইলাইট করা যায়। যদি আমি যে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো শেখাইছি আপনাকে, এই স্ট্র্যাটেজি গুলো যদি আপনি ফলো করতেন, তাহলে নিশ্চয়ই আপনাদের প্রতিদিন ইমপ্রেশন সুন্দর বাড়তো, ক্লিক বাড়তো, হয়তো কোনো একদিন একটা ভালো ফিডব্যাক আসতো। তাহলে এখানে আমরা বুঝলাম যে মার্কেটে অন পেজের রেশিও আছে বা অন পেজের চাহিদা আছে। আবার হচ্ছে আপনি যদি আপওয়ার্কে যান, আপওয়ার্কে প্রচুর পরিমাণে অফ পেজের রেশিও। আবার যদি আপনি চান যে আমি আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো খুঁজে বের করব, করার পর তাদের কিন্তু কি আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, আমি তাদেরকে কি করতে পারি, নক দিতে পারি। অর্থাৎ বিভিন্ন ওয়ে করা যায়, আমি এগুলো আপনাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করাবো। এখন আসে আমরা ওয়ান পেজ ইস্যুটা যে বুঝলাম, ওয়ান পেজ ইস্যুটা কি, ওয়ান পেজ ইস্যুটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে সকল অপটিমাইজেশন করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরেই সবকিছু করা হয়, বাইরে কিন্তু কিচ্ছু না। বাইরে যা করা হয় সেটা হচ্ছে কি অফ পেজ এসইও, বাইরে যা করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও, আর ভেতরে যা কিছু করা হয় অপটিমাইজ করা হয় সেটা হচ্ছে সুন্দরভাবে আপনার টাইটেল ট্যাগ, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডার, ট্যাগ, কিওয়ার্ড, অপটিমাইজেশন, লিঙ্ক, এক্সটার্নাল ইন্টারনাল সবগুলো কিন্তু করা হয় একমাত্র ওয়েবসাইটের ভিতরে বা আর্টিকেলের ভিতরে বা পোস্টের ভিতরে। এইটা হচ্ছে অন পেজ এসইও। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে এখানে বলছে যে আমি যদি অন পেজ এসইও করতে যাই, কিছু বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে, যে হোয়াট ইজ ইউআরএল, ইউআরএলটা কি। আমরা যদি কোনো কিছু সার্চ দেই, যেমন এইটা আমরা সার্চ দিছি, আমি একটা কোনো কিছু ওয়েবসাইট সার্চ দিছি বা এসইও লিখে এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে কিন্তু আমার অনেকগুলো ওয়েবসাইট আসছে না, এগুলা অসংখ্য আমার একটা একটা ওয়েবসাইট আসছে। এখন আমি যদি লক্ষ্য করি, এই যে এখানে লক্ষ্য করেন ইউআরএল কি, হোয়াট ইজ ইউআরএল, অর্থাৎ কোনো একটা আর্টিকেলের ইউআরএল বা কোনো একটা পোস্টের ইউআরএল বা কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল, যেটা হচ্ছে ইউআরএলটা কি, এই যে ইউআরএলটা সুন্দরভাবে এখানে শো করতেছে, অর্থাৎ তার ওয়েবসাইটটা হচ্ছে এইটা, taslimaaktar.com হচ্ছে তার ওয়েবসাইট, এবং সে যে একটা ব্লগ লিখছে বা আর্টিকেল লিখছে তার ইউআরএল কিন্তু এখানে গোটাটা শো করতেছে, অর্ধেক শো করতেছে। তার মানে আমরা যদি তার ওয়েবসাইটে ঢুকি, এটাতে কিন্তু একটা ল্যান্ডিং পেজ বা পোস্টের মধ্যে ঢুকবে, এটা ল্যান্ডিং পেজ বা পোস্টের মধ্যে ঢুকবে। সরি, এটা হচ্ছে আসছে নাই ওনার ইয়েটা। যেমন এইখানে দেখেন ফাইবারটা থেকে শুরু করি, এই যে ব্যাকলিঙ্ক, যে এইখানে দেখেন আমি কিন্তু তার মেইন ওয়েবসাইটে আসি নাই, মেইন ওয়েবসাইট ইউআরএল কি, মেইন ওয়েবসাইটে ইউআরএল হচ্ছে এইটা backlink.com, কিন্তু আমি যখন সার্চ দিচ্ছি যে এসইও এক্সপার্ট নামে, যে আমি এসইও এক্সপার্ট হব বা এসইও সম্পর্কে কোনো আর্টিকেল পড়বো বা এসইও সম্পর্কে কোনো কিছু পড়বো, যেমন আমি আপনাকে কি করতেছি, মুখে প্রকাশ করতেছি বা ভাষায় প্রকাশ করে বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু এনারা কি করে বিভিন্ন যে ব্লগার আছে যারা আর্টিকেল লেখে,
বিভিন্ন কিছুর উপর আর্টিকেল লেখে। অর্থাৎ ওনারা কি করছে, এসইও এর উপর একটা আর্টিকেল লিখছে। এখন এসইও এর উপর যে আর্টিকেল লিখছে সেটা মূল পেজ থেকে তার কয়টা পেজ আছে, যেমন এখানে দেখেন এইটা হচ্ছে তার মূল ওয়েবসাইট। আমি যখন ক্লিক করছি তখন তার একটা কি হচ্ছে, ব্লগ পোস্ট ওপেন হয়েছে বা পোস্ট ওপেন হয়েছে বা একটা আর্টিকেল ওপেন হয়েছে। সেই আর্টিকেলের ইউআরএল কি, এইটা হচ্ছে তার আর্টিকেল ইউআরএল। আবার এইটা হচ্ছে তার মেইন ওয়েবসাইটের ডোমেনের ইউআরএল। বুঝা গেছে? এইটা হচ্ছে তার মেইন একটা ওয়েবসাইটের ইউআরএল। যেমন আমরা যদি fiverr.com এ যাই, fiverr.com, fiverr.com দিলে আমার মেইন ফাইবারের যে ডোমেনটা আছে, এই ফাইবার ডোমেনের ইউআরএলটা হচ্ছে এইটা। আমি এইটাতে ঢুকলাম। এখন আমি যদি কোনো কিছু সার্চ দেই, যেমন এইখানে আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার এই গিগটা ওপেন করছি, এই গিগটা টাইটেল হচ্ছে আই উইল ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট। এখন দেখেন কত বড় একটা ইউআরএল হয় নাই। অর্থাৎ এইটা হচ্ছে পোস্টের ইউআরএল বা আর্টিকেলের ইউআরএল বা ল্যান্ডিং পেজের ইউআরএল বা হচ্ছে আপনার ব্লগের ইউআরএল। এইটা আপনাকে তৈরি করে নিতে হয়। যেমন আমরা যখন এখানে দিছি যে আই উইল ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট, এই আর্টিকেলটা কেউ না কেউ, সরি, এই ট্যাগ টাইটেলটা কেউ না কেউ দিছে। এই টাইটেলটা দেখেন হুবাহুব কোথায় আছে, আগে fiverr.com স্ল্যাশ ওনার ইউজার নামটা আছে ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট। অর্থাৎ এইখান থেকে সুন্দর করে কি হয়েছে, ওনার টাইটেলটার উপর বেস করে, ওনার টাইটেলটা যখন তারা অন পেজ এসইওটা অটোমেটিকলি সিস্টেম থাকে ফাইবারের মধ্যে, সুন্দর করে এখানে কিন্তু ধরছে। সেম কিন্তু এইটা কি নিয়ে, এটা হচ্ছে এসইও এক্সপার্ট নিয়ে। এই যে এসইও এক্সপার্ট নিয়ে উনি কি করছে, ওনার টাইটেলটা, ওনার মেটা টাইটেলটা উনি কোথায় অ্যাড করছে, এখানে। এইটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আর এইটা হচ্ছে আপনার ব্লগের যে মেটা টাইটেলটা আছে, হ্যাঁ, এটা সুন্দর করে অ্যাড করে দিয়েছে যাতে সহজে সার্চ দিলে, এসইও এক্সপার্ট লিখে সার্চ দিলে তার সহজে এই ইউআরএলটাকে ডিফেন্স করে সুন্দর করে যাতে তার ব্লগটা সবার সামনে আসে। বুঝা গেছে? অর্থাৎ এইটা হচ্ছে ইউআরএল। ইউআরএল ডোমেনের হইতে ইউআরএল হইতে পারে, সেটা ব্লগের ইউআরএল হইতে পারে, সেটা পোস্টের, ল্যান্ডিং পেজের, মানে প্রতিটার এক একটা করে ইউআরএল আছে। ক্লিয়ার? তারপর হচ্ছে হোয়াট ইজ টাইটেল। টাইটেলটা কি, টাইটেল বা মেটা টাইটেল দুইটাই কিন্তু একই, টাইটেল বা মেটা টাইটেল। আমি যখন সার্চ দিছি যে এসইও এক্সপার্ট, হয়তোবা এইটা সম্পর্কে আমি কোনো লোককে খুঁজবো বা কোনো থিম হইতে পারে না, ক্লায়েন্টের ধারণা হইতে পারে আমি এসইও এক্সপার্ট লিখে কাউকে খুঁজবো বা এই ধরনের আর্টিকেল পড়বো। এখন আমরা যখন সুন্দরভাবে এই ব্ল্যাক লিঙ্কতে আসলাম, এইটা হচ্ছে তার মেটা টাইটেল। এখানে দেখেন এইটা হচ্ছে তার মেটা টাইটেল, যে হাউ টু বিকাম অ্যান এসইও এক্সপার্ট ইন 2024। এটা তার কি মেটা টাইটেল। এইটার আন্ডারে আবার কি করছে, ওনারা একটা লিঙ্ক আপ করছে, ওরা একটা লিঙ্ক তৈরি করছে। এই যে এখানে এসইও এক্সপার্ট একটা লিঙ্ক তৈরি করছে, অর্থাৎ ওই পোস্টের ওই আর্টিকেল একটা লিঙ্ক তৈরি করছে যাতে এসইও এক্সপার্ট লিখে সার্চ দিলে সহজে সামনে আসে বা পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে মেটা টাইটেল। এইটার উপর ডিপেন্ডস করে আমরা কি করি, সবসময় ইউআরএলটা, পোস্টের ইউআরএলটা দেওয়ার ট্রাই করি। এইটাকে বলা হয় টাইটেল বা মেটা টাইটেল। ক্লিয়ার? আর এইটা হচ্ছে ইউআরএল। এটা কিসের ইউআরএল? এইটা হচ্ছে ব্লগের ইউআরএল বা আর্টিকেলটার ইউআরএল বা পোস্টার, হ্যাঁ, পোস্টার ইউআরএল। তারপর এইটা হচ্ছে তাদের মূল ওয়েবসাইট। তারপর আসবে একটা মেটা ডিসক্রিপশন, যখন আসবে যেখানে বলা আছে যে কন্টেন্ট, হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট এখানে যা কিছু আছে, যা কিছু লেখা, যে এখানে একটা ওয়েবসাইট বা আর্টিকেল বা পোস্টের মধ্যে যা কিছু টেক্সট থাকে, ইমেজ থাকে এবং ভিডিও থাকে, পুরোটাই কিন্তু এক একটা টাইটেল, এই সরি কন্টেন্ট। কন্টেন্ট কিরকম হয়ে থাকে, একটা টেক্সট বেস হয়ে থাকে, একটা ইমেজ জাতীয় হইতে পারে, একটা আবার ভিডিও জাতীয় হইতে পারে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কন্টেন্ট হয়। এইটা ডিপেন্ডস করে টোটালি আপনার উপর যে কোন কন্টেন্টটা আপনার জন্য উপযোগী, বা আমি হচ্ছে আমার আর্টিকেলে কোন কন্টেন্টটা বেশি ইনক্লুড করব। আমরা যখন আমাদের নিজস্ব পার্সোনাল ফেসবুকে একটা পিকচার আপলোড করি, তার মানে কি, পিকচারটা হচ্ছে কন্টেন্ট, সেটা হচ্ছে ইমেজের কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট। আবার যখন আমি কিছু লিখি যে আমি এই জায়গাটা গেলাম, খুব সুন্দর, এখানে একটা ছবি তুললাম, খুব ভালো লাগলো, তার মানে এই টেক্সটটা কি, একটা টেক্সট কন্টেন্ট। অর্থাৎ টেক্সট গুলো হচ্ছে টেক্সট কন্টেন্ট, ইমেজ হচ্ছে ইমেজ কন্টেন্ট, ভিডিও হলে ভিডিও কন্টেন্ট। ক্লিয়ার? তারপর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা কি? মেটা ডিসক্রিপশনটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আবার দেখবেন যে অনেক জায়গায় অনেক বড় বড় আছে, দেখাই, এই যে এখানে দেখেন অনেক বড় করে একটু আছে মোটামুটি, এই যে
এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা কি? এখন দেখেন আমি হচ্ছে কোনো কিছু লিখে সার্চ দিলাম, গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলাম এসি এক্সপার্ট লিখে, তার মানে কি আমার এসি এক্সপার্ট সম্পর্কে আমার আর্টিকেল দরকার, না হলে আমার কোনো মানে সেলার দরকার যে আমার অন পেজ এসইও করে দিবে বা এসইও করে দিবে। এখন আমি খোঁজার পর একটা ওয়েবসাইট পেলাম, সেটা হচ্ছে ফাইবার। আবার ফাইবার সম্পর্কে কি লিখছে, ওই এসইও রিলেটেড একটা সার্ভিস রিলেটেড একটা কি করছে তারা, একটা ব্লগ লিখছে বা আর্টিকেল লিখছে, বা তাদের সার্ভিস আছে বা তাদের প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের উপর ইউআরএল হচ্ছে এইটা, অর্থাৎ এই ইউআরএল এ ঢুকলে এই প্রোডাক্টগুলো তার দেখা যাবে। আবার এইটা হচ্ছে তার মেটা ডিসক্রিপশন, অর্থাৎ শর্ট করে আকারে আপনাকে এক্সপ্লেইন করতেছে, যাতে আপনি ওইখানে ঢোকার আগেই কিছু একটা ধারণা নিতে পারেন। যেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, আপনি একটু ধারণা নেন এর ভিতরে কি কি আছে। বোঝা গেছে? অর্থাৎ যাতে শর্টলি তাকে এক্সপ্লেন করাইতে পারি, কেউ আছে সুন্দর করে আপনার মেটা ডিসক্রিপশনটা পড়বে আসলে এর ভিতরে কি আছে। আমি আর মেটা টাইটেলটা পড়লাম, পড়ার পর দেখলাম যে আসলে এখানে এর ভিতরে কি আছে, এর ভিতরে কি আছে বা কি নিয়ে কথা বলছে। এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, যেটা শো করবে। ক্লিয়ার? তারপর আসছে টাইপ অফ কন্টেন্ট। টাইপ অফ কন্টেন্ট গুলো কি হয়, একটা ইমেজ জাতীয় হয়, ভিডিও জাতীয় হয়, কন্টেন্ট জাতীয় হয়, অর্থাৎ এই রিলেটেড কি হয়, কন্টেন্ট হয়। তারপর বলছে যে ওয়ান পেজ এসইও কনসেপ্ট। ওয়ান পেজ এসইও কনসেপ্টটা কি? ওয়ান পেজ এসইও কনসেপ্টটা মূলত হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটের ভিতরে করি বা যা করি, এটা হচ্ছে মূল কনসেপ্ট, যেখানে আমরা শুধু আমাদের আর্টিকেল পোস্ট করি, যে আর্টিকেল পোস্টটা করি সেটাকে আমরা সবসময় কি করব, অন পেজ এসইও করার ট্রাই করব। সেটা হচ্ছে কি কি দিয়ে, সেটা অবশ্যই আমার এই পাঁচটা কম্পোনেন্টস বা মেজর যে বিষয়গুলো আছে এগুলো আমার মাস্ট বি থাকবে। যেমন টাইটেল, ট্যাগ, মেটা ডিসক্রিপশন, হেডার, ট্যাগ, কিওয়ার্ড অপটিমাইজেশন, ইন্টারনাল বা এক্সটার্নাল লিংক, এগুলা মাস্ট বি আমার যে এসইও যে করব আমরা অন পেজ এসইও, এইটার মধ্যে আমার মাস্ট বি এই চারটা পাঁচটা ছয়টা কনসেপ্ট থাকতে হবে। তারপর এখানে বলছে যে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক। হোয়াট ইজ ইন্টারনাল লিংক এন্ড এক্সটার্নাল লিংক? এখন আমরা কোন একটা ওয়েবসাইটে যদি যাই, এখানে ধরেন আমি একটা ইন্ডিয়ানো ট্রাভেল নামে একটা ওয়েবসাইটে আসছি, আসার পরে আমি তার একটা কোন একটা ব্লগ পড়তেছি, ব্লগটা পড়ার পর যেমন এখানে ডাল লেগেছেন কি শ্রীনগর, আমি এখন এই শ্রীনগর ওয়ার্ডটা জানি না, এমনও হইতে পারে না যে আমি ওই ওয়ার্ডটা জানি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে ওনারা কি করছে, লিঙ্ক আপ করে দিচ্ছি। এখন আমি দেখবো যে এই লিঙ্কটাতে ক্লিক করে কোথায় যায়, এই লিঙ্কটাতে ক্লিক করে তার ওয়েবসাইটে আসে নাই, তার ওয়েবসাইটে কিন্তু আসছে। তার মানে এই শ্রীনগর ওয়ার্ডটা নিয়ে, এই শ্রীনগর ওয়ার্ডটা নিয়ে তার একটা আরো একটা কি আছে, আর্টিকেল আছে। অর্থাৎ এইখানে যখন আমি ক্লিক করছি, অর্থাৎ এই যে শ্রীনগর আমি জানি না যে হোয়াট ইজ শ্রীনগর, বা শ্রীনগর জায়গাটাকে আমি চিনি না, আমি যখন এটাতে ক্লিক করলাম আমার একটা অনুভূতি জাগলো যে আসলে শ্রীনগর যে ওয়ার্ডটা ইউজ করছে এই সম্পর্কে আমি জানি না, বা এই জায়গাটা সম্পর্কে আমি জানি না, এটা সম্পর্কে আমার জানা দরকার। যখন আমি ক্লিক করলাম তখন কি তার একই ওয়েবসাইটে, তার ওয়েবসাইটে কি হলো, আর একটা ল্যান্ডিং পেজ ওপেন হইলো, হইলো না, বা আর একটা পোস্ট ওপেন হইলো। তার মানে শ্রীনগর একটা কি লোকেশন বা জায়গা। তাহলে আমি এখন যদি চাই যে শ্রীনগর আসলে কি, আমি এটা আরো ভালোভাবে পড়ি, তার মানে কি আরো আমি ভালোভাবে পড়তে পারবো না? অর্থাৎ একটা অনুভূতি জাগার একটা প্রশ্ন জাগে যে আমি কোনো একটা কিছু পড়তেছি, পড়ার পরে এমন একটা ওয়ার্ড যেটা আমি অর্থ জানি না, তখন স্যারদের জিজ্ঞাসা করি, স্যার নাহলে ডিকশনারি দেখার ট্রাই করি যে এই ওয়ার্ডটার অর্থ কি, তখন আমরা খোঁজার চেষ্টা করি। বা এই বিষয়টা এমন একটা বিষয় আমি দেখলাম, এই বিষয়টা পড়ার সাথে সাথে আরেকটা বিষয় আসলো যে বিষয়টা সম্পর্কে আমার একটা অনুভূতি জাগতেছে যে এই বিষয়টা সম্পর্কে আমার আরো জানা দরকার বিস্তারিত। তখন কি করে, তখন এস এ ওয়েব ডেভেলপার বা আর্টিকেল বা অন পেজ এসইও যারা করে তারা সুন্দরভাবে, যদি যেমন শ্রীনগর সম্পর্কে আমার ধরেন যে ইন্ডিয়ানো ট্রাভেল ওয়েবসাইটটা আমার, শ্রীনগর সম্পর্কে আমার আরো একটা কি আছে, আর্টিকেল লেখা আছে, তার মানে একজন অডিয়েন্স যখন ক্লিক করবে তখন যদি একই ওয়েবসাইটে আসে, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল লিংক। সেটা কি, ইন্টারনাল লিংক। অর্থাৎ আমি যদি আমার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে বা হচ্ছে ব্লগ বা আর্টিকেলে আমারই ওয়েবসাইটে কোনো লিংক আপ করে রাখি, যাতে অডিয়েন্স ওইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে, যদি আমার ওইটা সম্পর্কে আরো আর্টিকেল দেওয়া থাকে। বুঝা গেছে কনসেপ্ট? অর্থাৎ আমার একটা ওয়েবসাইটে 10টা আর্টিকেল নিয়ে আসছে, এই শ্রীনগরও তার মধ্যে একটা, আবার ডাল লেক নামেও একটা, আপনি ডাল লেক সার্চ দিলেন, এটা ইন্ডিয়ার একটা জায়গা ডাল লেক, এই যে সেই জায়গাটা হচ্ছে এটা, এখানে মানুষ ঘুরতে যায়। এখন ডাল লেকে মানুষ ঘুরতে যায়, যাওয়ার পরে ডাল লেক সম্পর্কে যখন পড়তেছে, আমি ঘুরতে যাব, আমি একটা আর্টিকেল পড়তেছি ডাল লেকটা কোথায়, ডাল লেকটা কিভাবে যাওয়া যায়, এই সম্পর্কে আমার সম্পূর্ণ এখানে কিন্তু একটা আর্টিকেল দেওয়া আছে। তার মানে
আমি এখন দেখবো ডাল লেকটা পড়তেছি, ডাল লেক সম্পর্কে একটা ধারণা নিচ্ছি, ধারণা নেওয়ার সময় আমার শ্রীনগর একটা ওয়ার্ড আসলো, আমার মনে হচ্ছে শ্রীনগর ওয়ার্ডটা আমি জানি না, এটা সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত জানলে আমার মনে হয় বেটার হবে। তখন আমি যখন এখানে লিঙ্ক করে রাখছি, কি লিঙ্ক করে রাখছি, শ্রীনগর সম্পর্কে আমার একই ওয়েবসাইটে আরো একটা আর্টিকেল আছে, যাতে আপনার যদি মনে হয় যে না আমি এই ওয়ার্ডটা সম্পর্কে জানবো, এই ওয়ার্ডটা একটা কি জায়গার নাম, সেই জায়গাটা সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। অর্থাৎ আমি যদি আমার আর্টিকেল বা পোস্টে একই ওয়েবসাইটের একই কোনো ওয়ার্ড সম্পর্কে জানার জন্য, কোনো প্লেস সম্পর্কে জানার জন্য যদি লিঙ্ক আপ করে রাখি, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। বুঝা গেছে? অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, যাতে অডিয়েন্স কি পারে, সহজ হয়, মানে সহজে পড়তে পারে, সহজে ধারণা নিতে পারে। এই জন্য আমাকে কি করতে হয়, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হয়। এখন আবার একটা বলছে যে হোয়াট ইজ এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কটা কি, তারপরে এখন আসছে যে এক্সটার্নাল লিঙ্ক, হোয়াট ইজ এক্সটার্নাল লিঙ্ক। এখন এখানে দেখেন আমার আর্টিকেল লিখে আসছে, আমি এখন এখানে খুঁজবো, দেখবো যে কোনটা এক্সটার্নাল লিঙ্ক হইতে পারে। সাহারা দেখুন, এই যে এখানে দেখেন, এখন সাহারাও মেবি হচ্ছে একটা জায়গার নাম বা হচ্ছে কোনো একটা ওয়ার্ড, সাহারা হইতে পারে কোনো একটা হচ্ছে ওকেশন, এই যে স্প্রিং রিলেটেড মনে হয়, এইটা সম্পর্কে আমি জানি না, সাহারা সম্পর্কে আমি জানি না। আমি এখন যে আর্টিকেলটা পড়তেছি বা আমি এইটা নিয়ে স্টাডি করতেছি বা আমি একটা ব্লগ পড়তেছি, এই সাহারাটা ওয়ার্ডটা নিয়ে আমি জানি না। এখন আমি কিভাবে আমি হচ্ছে এইটা যে পড়লাম, আমি কিভাবে মানে নিজেকে বোঝাবো যে আমি সম্পূর্ণ বুঝছি। এখন আমি আর্টিকেলটা পড়ার মাধ্যমে দেখতেছি যে এই সাহারা ওয়ার্ডটা সম্পর্কে আমি জানি না। তখন তারা কি করছে, সুন্দরভাবে সাহারা ওয়ার্ডটা নিয়ে তাদের কোনো আর্টিকেল নাই আছে, আমি যখন এখানে ক্লিক করলাম তখন উইকিপিডিয়া নিয়ে গেল না। অর্থাৎ এইটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ যদি আমি যে বিষয়টা নিয়ে এক্সপ্লেন করছি, কোনো ওয়ার্ড বা কোনো জায়গা বা কোনো লোকেশন সম্পর্কে আমি এক্সপ্লেন করতেছি, এক্সপ্লেন করার মুহূর্তে যদি কোনো বিষয় ওখানে অজানা থাকে, সেই বিষয়টা আমি বাইরে থেকে কি করছি, লিঙ্ক আপ করে রাখছি, যাতে একজন ইউজার পড়তে সুবিধা হয়। যেহেতু আমার এইখানে নাই, ওই আর্টিকেলটা আমার এখানে নাই, তার মানে আমি যে কোনো জায়গা থেকে লিঙ্ক আপ করতে পারি, যাতে সহজে ওই ইউজারটা, ওই ট্রাফিকটা আমার সহজে আর্টিকেলটা পড়ার জন্য একটা আগ্রহ প্রকাশ পাবে, বুঝতে পারে। তখন আমি একটা আর্টিকেল পড়তে আসলাম, পড়তে আসলে সাহারা দাঁড়িয়ে না, এখানে ক্লিক করলাম, উইকিপিডিয়া থেকে আমি জানতে পারলাম যে আসলে সাহারা জিনিসটা কি। আমরা হচ্ছে কি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব আমরা যখন একটা তাৎক্ষণিক ব্যাপার, মানে কোয়ালিটি সম্পর্ক বা একটা আর্টিকেল বা পোস্ট আমরা সরাসরি অন পেজ এসইও করব, তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে একটা অন পেজ এসইও করতে হয়। তারপর আমি যখন অন পেজ এসইও করব, আমার 5 বা 5টা কনসোনেন্ট বা কম্পোনেন্ট মাস্ট বি খেয়াল রাখতে হবে বা উল্লেখ করতে হবে, যেমন টাইটেল। অর্থাৎ এই 5টা হচ্ছে মেজর, যে 5টা মেজরের জন্য আমাকে অন পেজ এসইও মাস্ট বি খেয়াল রাখতে হবে, যে এই 5টা মেজর আমাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। এখন কমপ্লিটে কি, যে টাইটেল ট্যাগ, অর্থাৎ টাইটেলের মধ্যে আমি যে একটা টাইটেল লিখছি, যেমন এখানে একটা টাইটেল দেওয়া আছে, হাউ টু লার্ন ইন দ্য ফিউচার অফ এআই সার্চ। অর্থাৎ আমি যখন তার মেইন ওয়েবসাইটে দেখেছি সেই রকম একটা তারা টাইটেল ইউজ করছে। তারপর আমি যখন একটা কি আসছি, আমি যখন একটা ল্যান্ডিং পেজ আসছি, সেখানেও কিন্তু তার টাইটেলটাতে এসইও এক্সপার্ট, অর্থাৎ আমার এসইও এক্সপার্টটা ইউআরএল এর মধ্যে আছে, আবার এসইও এক্সপার্টটা কি তার টাইটেলের মধ্যে আছে, আবার মেটা টাইটেলের মধ্যে ইনক্লুড করছে। অর্থাৎ আমার মাস্ট বি যেন আমি ট্যাগটা, যে ট্যাগটা বা যে নিশটা নিয়ে আমি কাজ করবো, সেই নিশটা যেন আমার টাইটেলের মধ্যে ইনক্লুড থাকে। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন, হ্যাঁ মেইন কিওয়ার্ড। তারপরে মেটা ডিসক্রিপশন, অর্থাৎ আমার ডিসক্রিপশনেও যেন, যে আমরা এখানে আসছি না, যে এখানে একটা ডিসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, তার মানে ডিসক্রিপশনে যেন আমার এসইও এক্সপার্ট এই ওয়ার্ডটাকে ইনক্লুড করা থাকে, এবং একটা শর্ট ভালো কোয়ালিটির যেন কি থাকে, একটা আমার মেটা ডিসক্রিপশন যেন থাকে, যাতে ক্লায়েন্টকে বোঝানো বা অডিয়েন্স বা ট্রাফিককে বোঝানোতে আমার সুবিধা হয়। তারপর আসছে যে হেডার ট্যাগ। হেডার ট্যাগ গুলা কি, যেমন আমরা এইটা আর্টিকেলে আসছি, আর্টিকেল আসার পর এইটা কিন্তু একটা হেডার, এই যে এইটা হচ্ছে একটা হেডার, এই যে এটা একটা হেডার, এটা একটা হেডার। অর্থাৎ এই হেডার গুলাতে আমি যেন সুন্দরভাবে আমি এক্সপ্লেনেশন দেই, যে কি বিষয়ের উপর আমি এক্সপ্লেন করতেছি, কি বিষয়ের উপর আমি আর্টিকেল লিখতেছি, এই বিষয়গুলো যেন আমি ভালোভাবে উপস্থাপন করি। তারপর বলছে কিওয়ার্ড অপটিমাইজেশন, অর্থাৎ আমরা কিওয়ার্ড নিয়ে অলরেডি কি করছি,
আগের ক্লাসে আলোচনা করছি কেজিআর কিওয়ার্ড এবং মেইন কিওয়ার্ড বা নরমাল কিওয়ার্ড গুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমি যদি কোনো একটা আর্টিকেল লিখি বা আর্টিকেলকে লিখতে যাই, তার মানে অবশ্যই কি আমাকে কিওয়ার্ড, ওই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আমাকে ওই আর্টিকেলটা লিখতে হবে যাতে র‍্যাঙ্ক করাইতে সুবিধা হয়, যেটা আমরা অলরেডি আগের ক্লাসে এক্সপ্লেন করে আসছি। তারপর যেন ইন্টারনাল লিঙ্কিং বা ইউআরএল স্ট্রাকচার, অর্থাৎ ইন্টারনাল আর মানে এক্সটার্নাল দুইটাই যেন আমার ওয়ান পেজের এসইওর মধ্যে ভালোভাবে থাকে। বিশেষ করে ইন্টারনাল লিঙ্ক যেন আমার মাস্ট থাকে, যাতে আমার ওয়েবসাইটটা বারবার স্ক্রলিং করে, বারবার আমার ওই অডিয়েন্স গুলো ফিরে আসে বা ট্রাফিক গুলো বারবার এক জায়গায় ক্লিক করলে আবার অন্য পেজে আমাকে আমারই ওয়েবসাইটে ভিজিট করে। বুঝা গেছে? যে ক্লায়েন্ট আপনাকে দুই ভাবে বলতে পারে। একভাবে বলতে পারে যে আমার অলরেডি আমার ওয়েবসাইটে বা ব্লগে একটা আর্টিকেল বা ২টা বা ১০টা বা ২০টা আর্টিকেল দেওয়া আছে। দুইটার কাজে একই এক্সপ্লেন করতেছি। যে একটা ক্লায়েন্ট বলতে পারে আমার কিছু আর্টিকেল লেখা আছে, ওগুলোকে অন পেজ এসইও করে। তার মানে আপনাকে ওইগুলো শুধু অন পেজ এসইও, মানে ওর লেখা আছে, আপনাকে যার স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে হবে কিভাবে অন পেজ এসইওটা পারফেক্টলি করা যায়, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপরে আরেকটা ক্লায়েন্ট বলতে পারে আমার একবারে নিউ, মানে আমার একটা ওয়েবসাইট আছে, আমাকে একটা ফ্রেশ আর্টিকেল লিখে দেন যেটা অন পেজ এসইও সহ। তখন তাকে, যেমন এইখানে দেখেন কোনো না কোনো বিষয়ের উপর তারা আর্টিকেল লিখছে, আমরা যখন এখানে আসছি তারা বিভিন্ন বিষয়ের উপর কি লিখছে, একটা করে আর্টিকেল লিখছে। এই যে ইনি করছে সুন্দরভাবে এসইও এক্সপার্টের উপর একটা সুন্দরভাবে আর্টিকেল লেখা নাই। মানে এমনও হইতে পারে যে উনি হচ্ছে এসইও এক্সপার্ট নামে কি করছে একটা আর্টিকেল লিখছে, এই আর্টিকেলটা ওনার অলরেডি লেখা আছে, আপনাকে বলছে যে এই আর্টিকেল কি করতে হবে, আপনাকে অন পেজ এসইও করে দিতে হবে। আর এমনও বলতে পারে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি ২টা বা ৪টা আর্টিকেল লিখে দেন, সেটা কিসের উপর, এসইও এক্সপার্টের উপর, কিওয়ার্ড রিসার্চের উপর, বা এমন না শুধু এগুলোর উপর, আপনাকে বলতে পারে যে টি শার্ট ডিজাইনের উপর বা ভিনেক টি শার্ট ডিজাইনের উপর, বা হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ, বা যে কোনো কিছু আপনাকে বলতে পারে। সেগুলোর উপর আপনাকে একবারে কি, একবারে কাস্টম ভাবে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলটা লেখার পর আপনাকে ওইটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ অর্থাৎ এটা হচ্ছে অন পেজের একটা প্রাথমিক ধারণা। অন পেজ এসইও কিন্তু এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা। এরপরে আমরা একবার এ টু জেড কেমনে একটা কন্টেন্টকে লিখতে হয়, কন্টেন্টকে অন পেজ এসইও করতে হয়, এটা আমরা কিন্তু শিখবো।